নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মতভিন্নতা। ভোটের আগেই বাস্তবায়ন চাইছে এনসিপি, জামায়াতও একই অবস্থানে রয়েছে। অন্যদিকে বিএনপি বলছে জুলাই সনদের বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। ইতিমধ্যেই জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে। সেটি নিয়েও আমরা দেখছি যে পক্ষে বিপক্ষে নানা বিতর্ক চলছে এবং জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা এমন প্রশ্ন তৈরি হয়েছে। বর্তমান বাস্তবতায় জুলাই সনদে ঐকমত্য কিভাবে, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। সেই সঙ্গে আরও আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। যেমনটি বলছিলাম যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এখন আমরা দেখছি দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং প্রশ্ন উঠেছে জুলাই সনদ কি আইন বা সংবিধানের ঊর্ধ্বে কিনা। সোহরাব হাসান, আপনার মন্তব্য জানতে চাই এই বিষয়টিকে নিয়ে। ধন্যবাদ। সিদ্দিক ভাইকে শুভেচ্ছা। রয়েছে যে আমরা আসলে ঐকমত্যে পৌঁছানোর জন্য এই বৈঠক করছি না ঐকমত্যে না পৌঁছানোর জন্যে। যদি পৌঁছানোর জন্য হয়ে থাকে তাহলে কয়েক মাস হয়ে গেছে, কিন্তু আলোচনা, তর্ক বিতর্ক, একদম খসড়া, পরবর্তীকালে সমন্বিত খসড়া এবং চূড়ান্ত খসড়া, একটা জায়গায় তো আসতে হবে। গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বা অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ভবিষ্যৎ বাংলাদেশে একটা রূপরেখা তৈরি করবে এবং তার প্রাথমিক ভিত্তি কমিশনগুলো করেছে। ৬টি কমিশনের সুপারিশের আলোকে এই ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে। এখন যদি এমন হয় যে সালিশ মানে তালগাছ আমার, তাহলে তো সমাধান হবে না। আর যদি এমন হয় হ্যাঁ, সবার মধ্যে যদি ছাড় দেওয়ার মনোভাব থাকে তাহলে একটা ঐকমত্যে পৌঁছানো যাবে। প্রথম বলা হলো যে এর একটা আইনি ভিত্তি চাই। আইনি ভিত্তিতে রাজি হলো বিএনপি সহ যারা এ ব্যাপারে নীরব ছিল, তারা কিন্তু রাজি হলো। এখন একে সংবিধানের উপরে স্থান দিতে হবে। উপরে স্থান দিলেও নির্বাচিত সংসদই তো ঠিক করবে যে ভবিষ্যৎ রূপরেখা কী হবে, কিভাবে বাংলাদেশ চলবে। তো সেই সংসদ যদি সব বাতিল করে দেয়, আজকে বলা হলো যে এমনকি আজকে বর্তমান সংসদ বাতিল করে এই জুলাই সনদকেই একমাত্র সংসদ হিসাবে, একমাত্র বাংলাদেশের সাংবিধানিক কাঠামো হিসাবে ঘোষণা করা হলো। তারপর যদি সেটি পরবর্তী সংসদে অনুমোদন না করা হয় তাহলে এর কিন্তু কোনো অর্থ থাকে না। এ কারণেই রাজনৈতিক দলগুলোকে একে অপরের উপর কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক হবে না। আবার সব কোনো দল সে বড় হোক ছোট হোক তার কথাই মানতে হবে বা তার কথা গ্রাহ্য করতে হবে না, তার কথা শুনতে হবে না। ন্যায়সঙ্গত সবার কথাই শুনতে হবে। এখন আপনি যে কথাটি বলছেন যে মাদার ল বা সবার উপরে যেটা আইন, সেই আইনের উপরে স্থান দিলে তো আর ওই সংবিধান থাকে না। এই নির্বাচনটা হবে এই সংবিধানের ভিত্তিতেই, কারণ সংবিধান পরিবর্তন করা হয় না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতে। রাজনৈতিক দলগুলো যে সুপারিশ নিয়ে আলোচনা করছে সেটাও কিন্তু সংবিধানের ভিত্তিতে বা সংবিধানের আলোকে রচিত এবং সেখানে সংশোধন আছে। সংবিধান তো এমন না যে এর কোনো পরিবর্তন, দাড়ি কমা সেমিকোলন পরিবর্তন করা যাবে না। অবশ্যই পরিবর্তন করা যাবে, ঐকমত্য থাকতে হবে। আর মানে এক একটা নতুন কিন্তু শর্ত আসে, এক একটা নতুন আপত্তি আসে। যখন আইনি ভিত্তির কথা বলা হলো যে এটা আইনি ভিত্তি না দিলে পরবর্তী সরকার যদি এটি গ্রহণ না করে তাহলে কিছু বলার থাকবে না। উদাহরণ হিসেবে বলা হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেকগুলো সংস্কার করা হয়েছিল, অনেক অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার তার সবগুলো কিন্তু গ্রহণ করেনি। নতুন নতুন শর্তে জটিলতা আরও বাড়ছে কি? অবশ্যই বাড়ছে বলেই তো জুলাই সনদ আজকে আগস্টের চতুর্থ সপ্তাহেও সেটি সমাধানে আসছে না। ঐকমত্য হবে কি হবে না, কিভাবে হবে। আর ঐকমত্য না হলে এতদিন কি ছিল, নির্বাচনের তারিখ
তারিখ যদিও নির্বাচন কমিশন বলেছিল গত সপ্তাহেই রোডম্যাপ দেবে, কিন্তু রোডম্যাপ দেয়নি। তা আমরা ধরে নিচ্ছি যে রোডম্যাপ শিগগিরই পাওয়া যাবে। তো এখন পুরো জাতি হচ্ছে নির্বাচনমুখী। সেখানে এই জুলাই সনদ বা এই সংবিধানের উপরে না নিচে এর স্থান হবে, এই বিতর্ক কিন্তু মানুষ শুনতে চায় না। তাহলে বলতে হয় যে মানুষ কি শুনতে চায়। রাজনৈতিক দলগুলোই কিন্তু একমাত্র জনগণের প্রতিনিধি নয়, এর বাইরেও মানুষ আছে, সামাজিক শক্তি আছে, নাগরিক শক্তি আছে, সংবাদ মাধ্যম আছে, বিভিন্ন পেশাজীবী আছে। তাদের কথা শোনা উচিত বলে মনে করি, তাদের কথাও শোনা উচিত। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আমরা দেখছি যে খসড়া চূড়ান্ত হবার পর জুলাই সনদে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে, নতুন করে জটিলতা দেখা যাচ্ছে। এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে এমনটা বলা হয়েছে। এর মধ্য দিয়ে কি আসলে সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত হবে? দেখুন, ধন্যবাদ আপনাকে এবং সোহরাব ভাই আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক যারা দেখছেন। জুলাই সনদ এটি আমাদের বহুল কাঙ্ক্ষিত একটি বিষয়। জাতীয় ঐক্যমত্য কমিশন 12টি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে আলোচনা শুরু করা হয়েছিল, সেই আলোচনা একটু আগে উনি বলেছেন যে বেশ কিছুদিন ধরেই আলোচনা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার আলোচনা, তারপরে একটি খসড়া, সেই খসড়ার পরিপ্রেক্ষিতে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং চূড়ান্ত খসড়া তার রাজনৈতিক দলগুলোর কাছে প্রদান এবং তারাও আবার নিজেদের মতামত দিয়ে সেটি ঐক্যমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের সাথে আলোচনার ভিত্তিতে যে খসড়াটি প্রণীত হওয়ার কথা ছিল বা যে খসড়ার উপর আলোচনা করা হয়েছিল, যখন তাদের কাছে চূড়ান্ত মতামতের জন্য যে খসড়াটি দেওয়া হয়েছে সেই খসড়াতে কিছু পরিবর্তন আছে, ভাষাগত কিছু ভিন্নতা আছে যেগুলো নিয়ে আগে আলোচনা হয়নি বা আলোচনার মধ্যে ছিল না। এইগুলো নিয়ে তাদের একটা ভিন্ন মত আছে এবং বিএনপি মোটা দাগে এখন 3টি জায়গায় তারা বলছে যে এইখানে তাদের আর কোনো ভিন্ন মত, মানে এইখানে আর তাদের কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই। এবং যেটি বলা হয়েছিল যে এই 3টির মধ্যে একটি হচ্ছে যে আপনি এটাকে সংবিধানের উপরে স্থান দেওয়া। 2 নম্বর হচ্ছে যে জুলাই সনদটি ঘোষিত হচ্ছে, সেই জুলাই সনদ বাংলাদেশের কোনো প্রচলিত আদালতে এই জুলাই সনদের কোনো ধারা উপধারা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এবং 3 নম্বর হচ্ছে যে সাংবিধানিক সংস্কার সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে সেইগুলো পরবর্তী নির্বাচিত সংস্কার মানে সংসদ সেইগুলো পরিবর্তন করবে এবং যে বিষয়গুলোর মানে সংসদের যাওয়ার প্রয়োজন নেই বা সাংবিধানিক সংস্কারের সাথে জড়িত না, সেইগুলো অধ্যাদেশের মাধ্যমে সরকার এখন করতে পারে, সেইটা বলেছে বিএনপি। এখন আপনি যেটা বললেন যে একটু আগে সোহরাব ভাই যেটি বললেন, আমিও যেটি মনে করি যে সংবিধান রাষ্ট্রের একটা মৌলিক দলিল, আর যে জুলাই সনদ হতে যাচ্ছে সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা দলিল, ঐক্যমত্যের দলিল। তো সেইখানে আমাদের দেশের জাতীয় সংবিধানের ঊর্ধ্বে জুলাই সনদের স্থান প্রদান, এটি আমি মনে করি যে এটি সঙ্গত হবে না এবং আমাদের সংবিধানের কাঠামোর মধ্যেই এটিকে অন্তর্ভুক্ত করে আমাদের একটি সংবিধানের আমাদের অংশ হিসাবেই এটিকে গ্রহণ করা যেতে পারে এবং বিএনপি মনে হয় শেষ পর্যন্ত এই ব্যাপারেও তারা একমত হয়েছে বা হবে, এই ধরনের একটা আমরা সেখানেও কি জটিলতার অবসান হবে? ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো আমরা দেখছি যে পূর্ণ বাস্তবায়ন নিয়েও কিন্তু আমি এরপরে বলছি যে আমরা যেটা বলছি বিএনপি দ্বিতীয়বার বলছে যে একটা চ্যালেঞ্জ হবে না, এটাও বিএনপি মনে করে যে এটা না আমাদের মানে এটাও আমাদের একটা, আমি মনে করি যে বিএনপির এই অবস্থানটাও আছে, কোনো কিছু আইনের ঊর্ধ্বে থাকবে এরকমটা তো হওয়ার কথা না। আজকে আপনি যেটি মনে করছেন যে সময়ের বাস্তবতায় হয়, কিন্তু এটাকে পরিবর্তনও হতে পারে এবং চ্যালেঞ্জ হতে পারে, উচ্চ আদালতে সেটির সিদ্ধান্তের জন্য যাওয়া যেতে পারে। আমাদের সংবিধানেরও তো ব্যাখ্যা, আমাদের উচ্চ আদালতে সংবিধানেরও ব্যাখ্যা হয়, তো সেইটাকে আইনের ঊর্ধ্বে রেখে কোনো রকমের ব্যাখ্যা না মানে চ্যালেঞ্জ করা যাবে না, এটিও আমাদের মনে। আর যেটি বলা হয়েছিল যে আপনার প্রথম যেটি আমরা শুনেছিলাম যে যেগুলো মানে ঐক্যমত্যের ভিত্তিতে প্রণয়ন করা যায় এবং অধ্যাদেশের মধ্য দিয়ে করা যায় সেগুলো হবে এবং নির্বাচিত সরকার এসে পরবর্তী 2 বছরের মধ্যে এই বাকিগুলো বাস্তবায়ন করবে। কিন্তু এখন যেখানে দেখা যাচ্ছে সেইখানে হচ্ছে যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার আগেই বর্তমান সরকারের মাধ্যমে এটিকে বাস্তবায়ন করতে চায় এবং সেইখানে
বর্তমান সরকারের মধ্য দিয়ে যদি বাস্তবায়ন করতে চান তাহলে যেগুলো সাংবিধানিক ভাবে পরিবর্তনের ব্যাপার আছে সেইগুলোর জন্য তো আপনাকে একটা উপায় অবলম্বন করতে হবে। তো সেইগুলোর ব্যাপারে যে মতানৈক্যটা এখন তৈরি হয়েছে, আমি মনে করি এটি একটা জটিল মতানৈক্যের মধ্যে। গণভোট কিংবা অধ্যাদেশ জারির কথা বলা হচ্ছে। অধ্যাদেশ তো বিএনপিও বলছে যে অনেক বিষয় আছে যেগুলোকে অধ্যাদেশের মাধ্যমে এখনই এগুলো বাস্তবায়নযোগ্য, কিন্তু সংবিধান সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো পরবর্তী সংসদের উপর, নির্বাচিত সংসদের উপরেই এগুলোর বাস্তবায়নের মানে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আমি মনে করি যে এইখানে বিএনপির যে দাবিগুলো আছে সেগুলো অনেক যৌক্তিক দাবি এবং এইগুলো হওয়া উচিত। এবং একটু আগে উনি যেটা বলছেন, আমরাও মনে করি যে রাজনৈতিক দলগুলো এখন যদি আপনি কেবলমাত্র আমার প্রত্যাশা অনুযায়ী সব সিদ্ধান্ত হতে হবে এই ধরনের অবস্থানের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু এই সংকট থেকে বের হয়ে আসার সম্ভাবনা কম। এবং সেইটা যদি আমরা না হতে পারি তাহলে বাংলাদেশ কিন্তু একটা বড় রকমের রাজনৈতিক সংকটের মধ্যে আপনার নিপতিত হবে বলে আমরা মনে করি। আজকে এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে বর্তমান সংবিধানের অধীনে তারা সংস্কার করেন, আর যেটা তারা নির্বাচনের ব্যাপারে তাদের মানে সংশয় আছে তারা যাবে কিনা। তো এই ধরনের বক্তব্যও মানে রাজনৈতিক ভবিষ্যৎ রাজনৈতিক সংকটের আভাস দিচ্ছে। তো শেষ পর্যন্ত এটি কি হবে আমরা এখনো জানি না। ইলেকশন কমিশন বারবার যে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি, গণপরিষদ নির্বাচনের বাস্তবতা আমাদের রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের সংস্কার দরকার। এই সংবিধানকে গণপরিষদ কখন নির্বাচিত হবে? যদি আপনি নতুন করে একটা সংবিধান আপনি প্রণয়ন করতে যান, সেখানে আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রয়োজন হবে। এবং বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতাতে একটি নতুন সংবিধান প্রণয়ন করে গণপরিষদের জন্য যাওয়ার ইলেকশন নির্বাচনের মতো যাওয়ার পরিস্থিতি আছে বলে আমরা এটা মনে করি না। ফলে আমাদের বর্তমান সংবিধান, যেটি আমাদের নাগরিক চেতনার সাথে যদি কেউ মনে করেন যে আমরা এগুলো সাংঘর্ষিক, সেগুলোর একটা পরিমার্জন সংস্কার সেগুলো হতে পারে, কিন্তু নতুন করে সংবিধান প্রণয়ন করার প্রয়োজন আছে বলে এটা আমার মনে হয় না। এবং এটা মানে এই মুহূর্তে দাবি করা মানে হলো নির্বাচনকে প্রলম্বিত করা বা অনির্বাচিত সরকারকে আরো বেশি সময় ধরে ক্ষমতায় রাখা ইত্যাদির একটা অপকৌশলী আমার কাছে মনে হয় আর কি। এনসিপি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সংশয় জানালো। এদিকে আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকেও বলতে শুনেছি যে বিদেশিদের দ্বারা পাতানো কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না, নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। এই সকল দাবিকে কেন্দ্র করে আসলে নির্বাচনী সমীকরণটা জটিল হয়ে উঠছে কিনা? আচ্ছা দেখুন, জামায়াতে ইসলামী তো এক এক সময় এক এক কথা বলছে। তারা এটা বলছে, কখনো বলছে উচ্চকক্ষে তারা পিআর পদ্ধতি লাগবে। জামাতের ইসলামী নির্বাচনী মাঠে এখন সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল হচ্ছে জামাতে ইসলামী। তারা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে তারা তাদের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং সেই প্রার্থীরা নির্বাচনী এলাকায় নিয়মিত নির্বাচনী কার্যক্রম, জনসংযোগ সেইগুলো তারা পরিচালনা করছে। ফলে আমি দেখছি যে যে সমস্ত রাজনৈতিক দল ভবিষ্যৎ নির্বাচনের জন্য অংশগ্রহণ করবে বলে মনে করি, তার চেয়ে সবচেয়ে অগ্রগামী শক্তি হিসাবে জামাত এখন রাজনীতির মাঠে তারা আছে। আমরা মনে করছি যে আপনি দেখেন নির্বাচন প্রশ্নে জামাত কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছে এবং সর্বশেষ ইলেকশন কমিশনে যে জামাতের যে নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি এসে কিন্তু বলেছেন যে তারা এই সময়ের সীমার মধ্যে তাদের আপত্তি নাই, তবে পিআর পদ্ধতির ব্যাপারে তারা আন্দোলন করবে। এবং ঢাকায় অলরেডি তারা একটা সমাবেশও তারা এখানে করেছে পিআর পদ্ধতি নিয়ে। কিন্তু এরপরে আপনি দেখেন যে এই বলেছে কিন্তু নির্বাচন, এবং কোনো এক নেতা বলেছে যে আমরা এমনকি ডিসেম্বরেও নির্বাচনে প্রস্তুত আমরা। তো ফলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে জুলাই সনদের ব্যাপারে যদি মোটামুটি একটা সমঝোতায় আসা যায়, তাহলে সব রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচনের জন্য নিজেরা কিন্তু এক ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থাপনার মধ্যেই আছে। এখন কৌশলগত রাজনৈতিক কারণে তারা নানা রকমের মানে বক্তব্য রাখছেন, কিন্তু আলটিমেটলি সবাই নির্বাচনের দিকে যাবে এটা আমার মনে হয়। আর আজকে নির্বাচন কমিশন আজকে এটা নিশ্চিত করে এখন আমি বলতে পারবো না। আর আজকে নির্বাচন কমিশন থেকে কিন্তু স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে যে তারা নির্বাচনের পুরো প্রস্তুতি নিচ্ছে আগামী ফেব্রুয়ারিকে সামনে রেখে, এবং বলেছে যে সাংবিধানিকভাবে যে নির্বাচন পদ্ধতির ব্যাপারে আছে সেটা নিয়েই তারা ভাবছে। রাজনৈতিক দলগুলোর সাথে যদি সমঝোতা হয়ে
পরিবর্তিত কোনো ব্যবস্থা হয় তাহলে সেইটার ব্যাপারে তারা চিন্তা করবে। কিন্তু এখন তাদের কমিশনের এই বক্তব্যের ফলে জামায়াত আশ্বস্ত হবে কিনা সেখানেও তো নিশ্চয়ই প্রশ্ন থাকে। আমি সে আলোচনায় ফিরতে চাই, বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, জামায়াত দীর্ঘদিন ধরে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। পিআর পদ্ধতি সংবিধানে নেই, তাই সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন আয়োজনের সুযোগ নেই, এমনটি জানিয়েছেন সিইসি। জামায়াতকে আশ্বস্ত হবে নাকি নির্বাচন কেন্দ্রিক সমস্যা আরো বাড়বে? দেখুন, এটি জামাতও ভালো করে জানে যে এটা আমাদের নির্বাচন পদ্ধতিতে নেই, সংবিধানে। এই বছর অন্ততপক্ষে এটাকে যুক্ত করে আমাদের দেশে একটা নির্বাচন আয়োজন করা এটি খুবই কঠিন একটা কাজ। বাংলাদেশের মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে আপনি যদি জানেন, 90% মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের কোনো মানসিক প্রস্তুতিও এই নির্বাচনের জন্য নেই। পিআর পদ্ধতিতে পিআর পদ্ধতি যদি মানে দরকার হয় বাংলাদেশের নির্বাচনে, সেই জন্য ভবিষ্যতে এই নিয়ে নির্বাচিত সরকার এবং যে সমস্ত দলগুলো, রাজনৈতিক দলগুলো, তারা এটা নিয়ে আলোচনা করতে পারে এবং এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে এটি চিন্তাও করা যেতে পারে। কিন্তু এইবার যদি আপনি ঘোষিত সময়ের মধ্যে যদি নির্বাচন আয়োজন করতে হয়, তাহলে এই পিআর পদ্ধতির নির্বাচনের জন্য আমাদের যে ধরনের মানুষের মধ্যে গণসচেতনতা সহ অন্যান্য যে কার্যক্রমগুলো করার দরকার, সেটি আমি মনে করি না যথেষ্ট সময় এখন এই মুহূর্তে আছে, এবং সেইগুলো বাংলাদেশের সব রাজনৈতিক দলই জানে এবং তাদের এই ব্যাপারে ধারণা আছে। তো ফলে তারপরেও তারা এটি কেন চাচ্ছে? যেমন ধরেন, কেউ যদি মনে করে যে নির্বাচনটা আরেকটু প্রলম্বিত করলে তাদের সুবিধা, তাহলে তারা এই ধরনের দাবি করতেই পারে। আর কেউ যদি মনে করে যে না, এখন বিদ্যমান আইনে যদি ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সুবিধা, তাহলে তারা তো এটার বিরোধিতা করবে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে আমাদের বদিউল আলম মজুমদার তিনি কিন্তু একটা কথাও বলেছেন। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী ব্যবস্থা নিয়েও কাজ করেন। তিনিও বলেছেন যে এটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা ভয়ঙ্কর অবস্থাও তৈরি করে। নেপালের উদাহরণ না, পৃথিবীর অনেক দেশে আপনি উদাহরণ, জার্মানির মতো দেশেও আপনি পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সরকার গঠনই যে কতটুকু ঝুঁকিপূর্ণ অনেক সময় হয়ে যায়, সেটা এখন তো আমরা সবাই দেখেছি। বাংলাদেশে দীর্ঘ সময় একটা গণতন্ত্রহীনতার মধ্যে দিয়ে আমরা গেছি এবং আমাদের গণতন্ত্র নিয়ে এখন এই মুহূর্তে নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা, এটা আমাদের জন্য গণতন্ত্রের আরেক ধরনের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ভীষণভাবে জরুরি, মানে এটা আরেক ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, বা অনেকেই হয়তো বাংলাদেশের মানুষ মনে করেন, যে এই নির্বাচনটা আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে মানে পিআর পদ্ধতির এই দাবি নিয়ে এই নির্বাচনকে বিলম্বিত করা, প্রলম্বিত করার ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। রাজনৈতিক দলগুলো যদি নিজ নিজ দাবিতে অনড় অবস্থানে থাকে, ইতিমধ্যে এনসিপি সংশয় প্রকাশ করেছে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে, জামায়াতও যদি আসলে শেষ পর্যন্ত নির্বাচন থেকে পিছিয়ে যায়, ত্রয়োদশ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা? আমরা মনে করি কোনো রাজনৈতিক দলই শেষ পর্যন্ত পিছিয়ে যাবে না। এটি আপনার এখনো আমাদের যে সময়টি আছে, সেই সময়ের মধ্যে আমরা জুলাই সনদ সহ অন্যান্য অনেক বিষয়ে যদি আমরা একটু সমঝোতার মধ্যে আসতে পারি, আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলই এই নির্বাচন থেকে পেছনে যাবে। কারণ আপনি এনসিপির মতো প্রথম রাজনৈতিক দল যারা সামনে তাদের নির্বাচন, সেই নির্বাচন বয়কট করে তারা মানে ইয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঝুঁকি তারা শেষ পর্যন্ত নিবে, এটা আমরা মনে করি না, বা মনে হয় না আর কি। তো ফলে এই যে রাজনৈতিক কৌশলগত অবস্থান থেকে দর কষাকষি বা আপনি যেটাই বলেন না কেন, যেভাবেই বলি না কেন, যেটি চলছে, আমার ধারণা রাজনৈতিক দলগুলো দেশের সার্বিক বাস্তবতা উপলব্ধি করে এবং সরকার যদি তার মধ্যে সদিচ্ছা থাকে যে নির্বাচনটা তাদের ঘোষিত সময়ের মধ্যেই করবে, তাহলে এই সমস্ত মতানৈক্য মত পার্থক্য সেইগুলো দূর করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করার জন্য সরকারের পক্ষ থেকেও রাজনৈতিক দলগুলোর সাথে আরো সংলাপ হবে, আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এটাই কিন্তু এখন মানে আমাদেরও চাওয়া এবং জনপ্রত্যাশাও আমার ধারণা এরকমই। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। সোহরাব হাসান, আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই, তাদের বিচার চলছে, বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এর আগে আমরা প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছিলাম দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার।
তবে কি প্রধান নির্বাচন কমিশনারের এই মন্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলো? এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত তো সরকারই প্রথম জানিয়ে দিয়েছে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এখন বিচার কার হচ্ছে? আমার জানা মতে তো এখনো দলের বিরুদ্ধে কোনো মানে রিট বা কোনো রকম মামলা করা হয়েছে বলে জানা নেই। বিচার হচ্ছে আওয়ামী লীগ নেতাদের, সাবেক প্রধানমন্ত্রী সহ সাবেক সরকারের মন্ত্রীদের। এখন তাদের শাস্তি হলে সেটি যদি দলের শাস্তি হিসাবে ধরে নেওয়া হবে কিনা এটি প্রশ্ন। আবার দলের শাস্তি চেয়েও আলাদা রিট হতে পারে। প্রথমত হচ্ছে যে এই সরকার গঠিত হয়েছে বর্তমান যে সংসদ ৭২-এর সংসদের ভিত্তিতে। সুতরাং এই সরকারকে যদি আমরা এই সংবিধানকে যদি অগ্রাহ্য করি, অমান্য করি, তাহলে তো এই সরকারের অস্তিত্ব থাকে না, সরকারের বৈধতা থাকে না। তাহলে প্রথমেই স্বীকার করতে হবে যে এই সংবিধান আমরা পরবর্তীকালে ছুড়েও দিতে পারি। মানে পরবর্তীকালে মানে যারা সংসদে আসবে নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, জনগণের কল্যাণেও নিতে পারে, অকল্যাণেও নেয়। যেমন বিগত সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। যেহেতু তাদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ছিল, তারা এটা গায়ের জোরেই করেছে, বা জনগণের যেহেতু ভোটে নির্বাচিত হয়েছে। আগামী নির্বাচনে যে দল জয়ী হবে তারা যদি মনে করে এটা আজকে যে সিদ্ধান্তই নেওয়া হোক, জুলাই সনদে যাই থাকা হোক, তারা যদি মনে করে এটা জনগণের অনুকূলে নয়, জনগণের স্বার্থের পরিপন্থী, তাহলে সংযোজন বিয়োজন হতেই পারে। তারা সংযোজন বিয়োজন তারা পুরো বাতিলও করতে পারে। কিন্তু জুলাই সনদের অন্য একটি ভূমিকা, যেটাতে ৩ জোটের রূপরেখায় বলা হয়েছিল, এর একটা নৈতিক ভিত্তিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। না হলে ধরুন আগামী নির্বাচনে এই নৈতিক ভিত্তিটা তৈরি করার জন্য এবং তার একটা আইনি রূপ দেওয়ার জন্যই কিন্তু এত আলোচনা, এবং যারা গণ অভ্যুত্থানের অংশীজন তারা মিলে আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা রূপরেখা তৈরি করা, এবং সেক্ষেত্রে সবারই সম্মতি প্রয়োজন বলে মনে করি। কারণ এটা না যে কোনো দল বড় তার সম্মতিটা বেশি প্রয়োজন, কোনো দল ছোট তার সম্মতিটা প্রয়োজন নেই। এবং তারা হবে যে কেউ সংসদে যেতেও পারে না, ৩০টা দলের হয়তো ৩০ দলের প্রতিনিধি নাও থাকতে পারে, কিন্তু যার প্রতিনিধি থাকবে না তারাও যাতে ভাবে যে এই যে জুলাই সনদ যে অঙ্গীকার, যে জুলাই সনদ স্বাক্ষর হলো, এই ৩০টা রাজনৈতিক দল মিলে যেটি অঙ্গীকার করলো, সেই অঙ্গীকার পরবর্তীকালে যারাই ক্ষমতায় আসে, যারাই সংসদ থাকে, তারা সেটা মান্য করবে। এখানে কিন্তু আস্থার বিষয়। এখন আমরা যদি প্রতিটি ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো, ছোট বড় পুরানো নতুন সবাই, একে অপরের বিরুদ্ধে যেসব ভাষায় কথাবার্তা বলছে, তাতে মনে হয় না তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আছে। শ্রদ্ধাবোধ যদি না থাকে, গণতন্ত্র একটা বড় হচ্ছে যে অপরের কথা আমি কিভাবে নেই। যুক্তি তর্ক দিয়ে সেটি বাতিল করা যেতে পারে, কিন্তু গায়ের জোরে বাতিল করা না, তাহলে তো গণতন্ত্র থাকে না। আমাদের নতুন সংবিধান না আসা পর্যন্ত এই সংবিধানই ভিত্তি, নাহলে এই সরকার থাকে না। এবং এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তাহলে যদি আমরা এই সংবিধান না মানি, তাহলে অর্থাৎ সরকারের যে ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচন, সেটাকে চ্যালেঞ্জ করা হলো। তারপর কী নির্বাচন হবে আমরা জানি না। সিদ্দিকুর রহমান ভাই বলেছেন যে এটি নির্বাচন পেছানোর কৌশল কিনা, বা কেউ মনে করতে পারে যে নির্বাচন 6 মাস পর হলে তাদের রাজনৈতিক সুবিধা হবে, তাদের সমর্থন বাড়বে, সেটা কারণ কিনা। এখানে প্রথমে যেটা ভুলটা হয়েছে, এর আগেও আমি বলেছি, যে সরকার একটা সময়সীমা বেঁধে যাত্রা শুরু করা উচিত ছিল, যে আমরা 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব, বা 1.5 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব, এরপর আমরা থাকবো না। কিন্তু এই সরকারের দ্বিধাদ্বন্দ্ব, নানা চাপ প্রতাপ, শেষ পর্যন্ত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটি হবে বলে বলা হয়েছে। কিন্তু এখনও নির্বাচন কমিশন বলেছিল যে গত সপ্তাহের মধ্যে রোডম্যাপ দেওয়ার কথা ছিল, রোডম্যাপ দেয়নি। সুতরাং মানুষের অনেকগুলো সংশয় এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এনসিপির নিবন্ধন, এনসিপি একটি নিবন্ধনই চূড়ান্ত হয়নি। নিবন্ধন না হলে প্রতীক হবে না।
কোয়ালিফাইংটা নিশ্চিত নতুন হয়েছে। দল, কিন্তু নতুন দল হলো তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এনসিপি যারা নেতৃত্বে আছেন জুলাই অভ্যুত্থানে। সুতরাং আমি মনে করি যে এটির কেন প্রাথমিক পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, এরপর যাচাই বাছাইয়ের জন্য সময় নিয়েছে, এটা দ্রুত সিদ্ধান্তটা দেওয়া উচিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাহলে আস্থার সম্পর্কটা বাড়বে। এখন এনসিপি মনে করতে পারে যে আমরা যদি নিবন্ধনই না পাই তাহলে আমরা এই যে এত কিছু, এবং তারা যে এই সংবিধানের ভিত্তিতে নির্বাচন করবে না বলছে, এটাও একটা কারণ হতে পারে। এর আগে কিন্তু তারা বলছিল যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এখন কত পুনর্গঠন করবে? অনেক পুনর্গঠন হয়ে গেছে। যে গঠন হয়েছে, আরেকটি প্রশ্ন আছে যে নির্বাচনের সময়সীমা তো প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন। এনসিপির বা এই এনসিপির সঙ্গে সংযুক্ত বা এনসিপির কি বলবো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে যুক্ত দুজন উপদেষ্টা কিন্তু এখন এই সরকারে আছে। এই সরকার তো কোনো দলের সরকার না, এবং এই সরকার কেউ নির্বাচন করবে বলে মনে করি না। ইতিমধ্যে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেমনটি জানিয়েছেন তিনি সামনে নির্বাচন করবেন এবং নির্বাচনকালীন সরকারে থাকবেন না। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের রিপোর্ট, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। সোহরাব হাসান, যে আলোচনায় আমরা ছিলাম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন আবারও একটি নতুন -2 ফর্মুলা সক্রিয় হয়েছে। অন্তর্বর্তী সরকার ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে। এমন কোনো -2 ফর্মুলা কিংবা বিরাজনীতিকরণের সিনারিও আপনিও দেখেন কিনা? না, নির্বাচিত সরকার নেই, এটি তো এক ধরনের বিরাজনীতিকরণ নেই তা না। এখন এটা যত প্রলম্বিত হবে বিরাজনীতিকরণ তত বেশি সময় থাকবে। রাষ্ট্র পরিচালিত হবে সংবিধান দ্বারা, আইন দ্বারা। তো সেই আইন মেনে চললে আইনের ভিত্তিতেই আমাদের নির্বাচন পরবর্তী সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। বিষয়টা হচ্ছে এই আস্থার সংকটটা তৈরি হয়েছে। কেউ কাউকে বিশ্বাস করছে না। গণতন্ত্র তো চলে বিশ্বাসের উপর, আস্থার উপর, এবং সেটা অন্ধবিশ্বাস নয়, সেটা হচ্ছে যুক্তি, তর্ক, তথ্যের ভিত্তিতে বিশ্বাস তৈরি করা। রাজনৈতিক দলগুলো ভোটের হিসাব নিকাশটা করছে। যারা মনে করছে যে ফেব্রুয়ারিতে ভোট হলে তারা বেশি লাভবান হবে, তারা ফেব্রুয়ারির জন্য চাপ দিচ্ছে। কিন্তু এখানে তো চাপের বিষয় না, তারিখ ঘোষিত হয়েছে, এর মধ্যেই নির্বাচন হবে। সুতরাং এটা পেছানোর কোনো সুযোগ আছে বলে মনে করি না। এখন এর মধ্যে রাজনৈতিকভাবে আপনি কেউ পিআর বলে, কেউ সংবিধান সভা বলে, কেউ গণভোট বলে, তারা জনগণকে তাদের জনমত তৈরি করার চেষ্টা করছে। সেটা করবে। এখন সেটার জনমত দেখার উপায় কি? উপায় হচ্ছে নির্বাচন। তাহলে তারা জনগণের কাছে যার যার বক্তব্য, যার যার কর্মসূচি নিয়ে সেখানে জনগণ সিদ্ধান্ত নেবে। তো প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, তাতে কিন্তু অনেকেই মনে করে যে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। এবং এর মধ্যে যদি রাজনৈতিক রেষারেষি, হানাহানি এবং পাল্টাপাল্টি বাড়তে থাকে, তখন কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা আরও বাড়বে। সে কারণে রাজনৈতিক দল প্রথমত আমি মনে করি যে জুলাই সনদটা যত দ্রুত সম্ভব এটি চূড়ান্ত হওয়া উচিত। তাহলে অনেক সমস্যার সমাধান হবে। এই নির্বাচন নিয়ে সংবিধান সভা, জাতীয় সংসদ ইত্যাদি এই বিতর্ক আর থাকবে না। কারণ যে ঘোষণা করা হয়েছে তাতে জাতীয় সংসদের কথাই বলা হয়েছে। এবং জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাই কেন? চাই হচ্ছে জনগণ ঠিক করবে আগামী 5 বছরের জন্য কারা সরকার গঠন করবে এবং কারা সংসদ পরিচালিত করবে এবং দেশ কীভাবে চলবে। এখন এখানে কেউ যদি মনে করে যে আমি নির্বাচিত যদি না হই তাহলে আর নির্বাচন করে কী লাভ, তাহলে তো সেই আগের মতোই হলো যে গণতন্ত্র আমার জন্যই, আমি থাকলে গণতন্ত্র না, আমি না থাকলে গণতন্ত্র নয়। কিন্তু আমি যে থাকবো না বা আমি থাকবো, এটা ঠিক, এটার সিদ্ধান্ত নেবে তো জনগণ। আর রাষ্ট্রের মালিক রাজনৈতিক দল নয়, রাষ্ট্রের মালিক কোনো নেতাও নয়, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। জনগণকে সেই সুযোগটা দিতে হবে। এবং আমরা বহু বছর ধরে দেইনি, 54 বছর ধরেই রাজনীতি সঠিক পথে চলেনি। সঠিক পথে চললে কিন্তু
একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করত। সেটা একাধিকবার এক সরকার আসলো যদি সুষ্ঠু নির্বাচনে আসে, কিন্তু সেটা তো আসেনি। 54 বছর আপনি বলছিলেন যে রাজনীতি সঠিক পথে চলেনি, আমরা বারবার গণ অভ্যুত্থানও দেখেছি। তাহলে আমাদের রাজনীতি আসলে সঠিক পথ অনুসরণ করবে কবে? এবারও সুযোগ পেয়ে আমরা সুযোগ পাচ্ছি কিনা? আমাদের সংবিধানে কি আছে? সংবিধান আছে 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন হবে। জাতীয় সংসদ অর্থাৎ ভোটের মালিকানা ঠিক হবে, মালিকরা ঠিক করবে আগামী সংসদ কিভাবে, সংসদে কারা আসবে এবং সরকার কারা পরিচালনা করবে। কিন্তু সেই সুযোগই তো আমরা দিচ্ছি না। আমরা জবরদস্তি নির্বাচন করি, আমরা সামরিক আইন করি, আমরা সেনা সমর্থিত সরকার প্রতিষ্ঠা করি, আমরা মানে নানা ধরনের সরকার করি। কিন্তু গণতান্ত্রিক সরকারের মূল দায়িত্ব হচ্ছে আরেকটি গণতান্ত্রিক সরকারের হাতে দায়িত্ব অর্পণ করে দায়িত্ব ছেড়ে দেওয়া। যেমন ধরেন এখন যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের আইনি ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশনা বা একটি রেফারেন্স, যে এটি এবং এটিও কিন্তু পরবর্তীকালে এটা আইনে পরিণত করতে হবে, এই সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে। এখন এই সরকার নির্বাচনে যত বিলম্ব হবে, যত সংশয় বাড়বে, তত মানুষের মধ্যে উদ্বেগও বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অস্থিরতা কিন্তু আরো তৈরি হবে। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান। ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডাকসু নির্বাচনের প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখছি যে ডাকসু নির্বাচন অনেকাংশেই জমে উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনী আমেজও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটি বক্তব্যকে একটু কোট করতে চাই, যেমনটি উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব। ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে কি? দেখুন, আজকে আমি শেষ কথাটি থেকেই বলতে চাই যে মাননীয় উপাচার্য যে বক্তব্যটি রেখেছেন আজকে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মিডিয়াতে যে ধরনের বক্তব্য এসেছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে এবং সেই প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে মাননীয় উপাচার্যের বক্তব্যটা গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে। তিনি মূলত বলতে চেয়েছেন যে নির্বাচনের আমাদের অনেক চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জগুলো নিয়ে যদি আমরা অগ্রসর না হতে পারি, তাহলে সময় সময় আপনাদের বা চ্যালেঞ্জে যদি বাধা যেখানে আসবে সেইখানে আপনাদেরকে অবহিত করব, গণমাধ্যম সহ সবাইকে আমরা এটা অবহিত করব। তো চ্যালেঞ্জ তো বাধা তো আছেই। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন, এই দেশের স্বাধীনতা পরবর্তী 54 বছরে এটা যদি নির্বাচন হয়, আমাদের 7ম নির্বাচন হবে এটি। এবং 73 সালে প্রথম যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে। 19 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়েও প্রচন্ড রকমের বিতর্ক আছে। তো ফলে আগামী যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি নিয়েও প্রতিনিয়তই কিন্তু একটা মানে চ্যালেঞ্জ আছে। বিশেষ করে দেখেন, প্রথম কথা হলো যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হলগুলোতে কমিটি গঠনকে কেন্দ্র করে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে আগামী 26 তারিখে আনুষ্ঠানিক যে কার্যক্রম শুরু হবে, সেই কার্যক্রমে ছাত্রদল স্পষ্টতই বলেছে যে আমরা কোনোভাবে গুপ্ত বেনামে আমরা কোনো ধরনের প্রচার কার্য বা আমাদের প্যানেলকে আমরা পরিচিত করাবো না। আমাদের একটি রাজনৈতিক পরিচয় আছে, সেই রাজনৈতিক পরিচয় নিয়ে আমরা হলে যাব। কিন্তু আবার দেখছি যে কোনো কোনো সংগঠনের পক্ষ থেকে এটিকে মানে প্রতিবাদ করা হচ্ছে। তারা হল পর্যায়ে, কেন্দ্রের রাজনীতি থাকলেও হল পর্যায়ে রাজনীতিকে তারা মানে গুরুত্ব দিচ্ছে না বা এটাকে হবে না, এই ধরনের অবস্থান নিয়েছে। কিন্তু যে ডাকসু নির্বাচনের আগে আমরা দেখলাম যে হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, কিন্তু নির্বাচন বিষয়টি আসলে আপাতমস্তক রাজনৈতিক, সেখানে বিষয়টি সাংঘর্ষিক। দেখুন, যখন ছাত্রদল একটা কমিটি দিল, সেই রাতেই কিছু মব ক্রিয়েট হলো এবং সেই মবের পরিপ্রেক্ষিতে প্রক্টর একটা বক্তব্য রেখেছেন যে ছাত্র রাজনীতি, গুপ্ত রাজনীতি এবং প্রকাশ্য রাজনীতি সব মানে নিষিদ্ধ। সেটার পরিপ্রেক্ষিতে যে ঘটনাটি হয়েছে, সেই ঘটনার প্রথম কথা হলো এখতিয়ারের প্রশ্ন উত্থাপিত হয়েছে যে প্রক্টর এই ধরনের মানে দিতে পারেন কিনা। তো ফলে যে প্রতিক্রিয়াটা তৈরি হয়েছে, সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আপনার একটা গঠনমূলক রূপরেখা প্রণয়নের জন্য একটা কমিটিও বিশ্ববিদ্যালয়ে অলরেডি হয়েছে। সেই কমিটি অংশীজনদের, ছাত্র সংগঠন সহ অংশীজনদের সাথে আলোচনা করছে। তো আমরা যেটা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য অনুযায়ী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, লেখাপড়া সবকিছু একরকম করে চলেছে। এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই মনে করেছে যে গত 1.5 দশক ধরে ছাত্র রাজনীতির নামে হলগুলোতে শিক্ষার্থীদের সাথে যে ধরনের তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন যে ধরনের আচরণ করেছে, গ্যাস্ট্রুম কালচার বা অন্য ছাত্রদের রাজনীতি সম্পর্কে একটা বৃত্তৃষ্ণা, ট্রমা তৈরি হয়েছে। সেইখান থেকে তারা এই ব্যবস্থাটা করছে। ফলে এই ছাত্র রাজনীতি নিয়ে নতুন একটা বিতর্ক তৈরি হওয়ার কারণে এটাও একটা নির্বাচনী চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে পরস্পরের প্রতি জাতীয় রাজনীতির ক্ষেত্রে যেরকম আমাদের শ্রদ্ধাবোধ, আপনার সহিষ্ণুতার অভাব আছে, ক্যাম্পাসের ছাত্র রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আমাদের এইগুলো আছে। এগুলো নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করতে পারে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, চ্যালেঞ্জের মধ্যে ঠেলে দিতে পারে। তো সেইগুলো বিবেচনায় নিয়েই হয়তো মাননীয় উপাচার্য বলেছেন যে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের আছে, প্রতিনিয়ত আমাদের বাধার মুখে পড়তে হচ্ছে। সেইগুলো ওভারকাম করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিদিনই মানে আপনার অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে ইতিমধ্যেই যে ধরনের ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, শেষ পর্যন্ত হয়তো একটা মানে ভালো নির্বাচন উপহার দেয়া যাবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা আনপ্রেডিক্টেবল জায়গা, আপনি যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে। তো সেই পরিস্থিতি অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নিরপেক্ষ অবস্থান থেকে সব ছাত্রদের জন্য সমান সুযোগ দিয়ে একটা নির্বাচনের জন্য চেষ্টা করছে। যদি সেটি করা যায় তাহলে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী যে নির্বাচনটি হবে, অতীতে অনেক নির্বাচনে যত ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক এটাতে হবে না। এবং যদি কোনো কারণে সেটি এই নির্বাচনটি বিতর্কিত হয়, কোনো কারণে যদি এই নির্বাচন মানে একটা বড় রকমের প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি হয়, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য না। সামনে আমাদের আরো জাতীয় নির্বাচন আছে, সেগুলোর মধ্যেও এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আমি মনে করি। ফলে এই নির্বাচনটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষ যদি মানে নির্বাচনটি আয়োজনের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে এবং সেখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে ছাত্র সংগঠনগুলো যদি পরস্পরের প্রতি মানে শ্রদ্ধা, পরস্পরের প্রতি সহনশীল মনোভাব প্রদর্শনের মাধ্যমে যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে ডাকসু নির্বাচনের এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। আমরা মনে করি যে এই দেশের মানুষ মনে করে ডাকসুকে কেউ কেউ বলে থাকেন যে এটা হলো দ্বিতীয় পার্লামেন্ট। তো দ্বিতীয় পার্লামেন্টে যারা অতীতে নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যারা নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে কালে তারা কিন্তু জাতীয় রাজনীতির হাল ধরেছেন, সরকার পরিচালনায় অনেক গুরুত্বপূর্ণ বিস্তার করেছেন। এমনকি 88 এবং 90 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, তারাও কিন্তু 90 গণ অভ্যুত্থানে একেবারে সামনের সারির যোদ্ধা হিসাবে তারা ভূমিকা পালন করে এবং পরবর্তীতে এখনো অনেকেই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তো ফলে ডাকসু নির্বাচনটা সবসময় একটা গুরুত্বপূর্ণ এবং বহুল প্রত্যাশিত। কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা গণতন্ত্রকে যেমন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, ঠিক অনুরূপভাবে ডাকসু নির্বাচনটাও কিন্তু আমরা ওই 54 বছরে বললাম যে 7 বার নির্বাচন আয়োজন করতে হয়েছে, অনেকবার নির্বাচনের উদ্যোগ নিয়েও কর্তৃপক্ষ সেই নির্বাচন কিন্তু করতে পারেনি। এমনকি তফসিল ঘোষণার পরও, নির্বাচনী সকল আয়োজন করার পরেও কিন্তু নির্বাচন থেকে কর্তৃপক্ষকে সরে আসতে হচ্ছে। তো আমরা মনে করি যে এইবার এই ধরনের কোনো অবস্থা হবে না এবং সেই অবস্থা যেন না তৈরি হয়, তাহলে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা সবাই একটা ইতিবাচক মনোভাব নিয়ে এই নির্বাচনের জন্য তারা কাজ করবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান আপনাকে। দর্শক, শেষ করছি দেশসম্প্রীতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।